अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। খেমি দিদি, আমি কারখানায় যাচ্ছি। মঙ্গি, কি হয়েছে? তোকে এরকম লাগছে কেন? সেরকম কিছু না দিদি, আসলে এমনি। এদিকে দেখ মঙ্গি, আমি তোকে খুব ভালো করে চিনি। তোর সত্যি মিথ্যে সব আমি বুঝতে পারি। তুই এখনো সন্তু আর বিভার ব্যাপারে ভাবছিস, তাই না? ভাবিস না এত মঙ্গি, ভাবিস না। কারণ তুই যত ভাববি তত বেশি কষ্ট পাবি। আর সারাংয়ের ব্যাপারেও ভাবিস না, যে চলে গেছে তাকে যেতে দে মঙ্গি। যে সম্পর্ক মাঝপথে ভেঙে যায় খেমি দিদি, তার স্মৃতি কখনোই তুমি ভুলতে পারবে না। তুই ওকে ভোলার চেষ্টা কর। ভুলে যাওয়াটা এত সহজ নয় খেমি দিদি। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি ওকে ভুলতে পারছি না। যদিও আমার ভুল হতো আমি ওকে ভুলেই যেতাম, কিন্তু জীবনেই প্রথম আমি কাউকে ভালোবেসেছিলাম খেমি দিদি। কি করে ভুলবো ওকে? আমি নিজেকে কাজের মধ্যে সেই জন্যই ব্যস্ত রাখছি যাতে ওকে আমার মনে না পড়ে, কিন্তু মনে তো পড়ছেই। সেটা আমি কিভাবে আটকাবো বলো? বারবার একই প্রশ্ন মনে আসছে যে সারাংয়ের এই কাজের পেছনে কি কারণ থাকতে পারে। আজ যেমন আমি কষ্ট পাচ্ছি, ও ওখানে বিভা ম্যামের সাথে খুশি নেই খেমি দিদি, সেটা আমার মন জানে। প্রথম থেকেই কষ্ট পাচ্ছি, আর তার উপরে সন্তু দিদি যা করছে তাতে আমার কষ্ট বেড়েই চলেছে। আমি জানি মঙ্গি যে এই সব পরিকল্পনা বিভা করেছে, কিন্তু আমরা কি করতে পারি? আর আমার পুরো বিশ্বাস আছে যে বিভা জোর করে সারাংয়ের সাথে এই বিয়েটা করেছে। আর এই ব্যাপারটা পুরো পরিবার জানে। বিভা কোনো সম্পর্কের কথা ভাবে না, ও শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবে। এমন মেয়ে যে কারোর মন বোঝে না, তার কাছে তুই কি করে হারবি? না দিদি, কারোর ব্যাপারে না জেনে তার প্রতি অভিযোগ করা এটা ঠিক নয় দিদি। কোন মাটি দিয়ে তৈরি হয়েছে সন্তু দিদি? যে মেয়েটা আজ পর্যন্ত শুধুই তোমাকে অপমান করেছে, তুমি তার হয়ে কথা বলছো? অনেক সময় আমরা কাউকে ঠিক সেভাবেই দেখি, অতটুকুই বুঝতে পারি যতটাও আমাদের দেখাতে চায়। আমি এত কিছু জানতে চাই না, শুধু এটুকু জানি ওই মেয়েটা তোমার বোনের কাছ থেকে সব খুশি কেড়ে নিয়েছে। ও শুধু কষ্টই দিয়েছে, আর তারপরেও তুমি ওদেরকে এখানে রেখেছো। তখনও আমি কিছু বলিনি, কিন্তু গতকাল আমি যা নিজের চোখে দেখেছি সেটা তুমি বিভা ম্যামকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিলে। ঠিকই বলেছে সন্তু, যেই হাতে ওকে শাস্তি দেওয়া উচিত ছিল সেই হাত দিয়ে তুই ওকে নিজে খাওয়াচ্ছিলি। বিভা এমন কি জাদু করলো তোর উপর যে তুই নিজের বোনকে ভুলে ওকে এত যত্ন করছিস? কেন কেন এত ভালোবাসছিস ওকে? দিদি, আমি এখন তোমাকে কিচ্ছু বলতে পারবো না, শুধু এইটুকুই বলতে পারি যে বিভা যা করেছে সেখানে কোনো অন্যায় নেই। মঙ্গি, মঙ্গি, এখন আমি তোকে কি করে বোঝাই মঙ্গি যে বিভার আসল সত্যিটা কি? বাবা, বেঁচে থাক। কেমন আছিস তুই? ভালো আছি বাবা। আচ্ছা ঠিক আছে। আরে জামাই বাবা জীবন কেমন আছো বলো? তোমার শরীর কেমন আছে বাবা? একদম ঠিক আছে আমার শরীর। কাজও আমার ঠিকঠাক হয়েছে, সেই কারণে যাত্রা সফল হলো। কোথায় যাচ্ছিস? এই এদিকে। আরে জামাইবাবু, তুমি এসে গেছো? হ্যাঁ, বেঁচে থাক মা। আমি তো চলে এসেছি, কিন্তু তুই কোথায় যাচ্ছিস কোনো একটা চিন্তায় মগ্ন হয়ে? জামাইবাবু, কারখানায় যাচ্ছি। কারখানায়? এখন এই সময় তুই কারখানায় যাচ্ছিস? আরে অনেক সময় আছে, বস বস বস, তোর সাথে কথা আছে আমার, বস। জীবনভর আমি হীরের ব্যবসা করে গিয়েছি, কিন্তু জীবনে প্রথমবার আমি জমি নিয়ে শৈশবুত করলাম। সব কাগজপত্র এখানে রয়েছে, তোমরা দুজন ভালো করে দেখে নিও। হ্যাঁ ঠিক আছে, এনে। মালিক, আপনি এসে গেছেন? তোর সামনে যখন আমি বসে আছি তার মানে আমি চলে এসেছি, তাই না? প্রণাম আঙ্কেল।
আসতে কোনো অসুবিধা হয়নি তো? এই কাগজটা আমাকে একটু দেখো। এই যে এই পাতা রয়েছে না, দাদু দাদু তুমি চলে এসেছো? নন্দিনী, আরে এসো এসো আমার সোনা, বসো এখানে। দেখো না বাবা, খাওয়া দাওয়া নিয়ে নন্দিনী আমায় কি পরিমাণ জ্বালাতন করে। নিজের মায়ের মতো রয়েছে। তুই যখন ছোট ছিলি না তখন তুই এইভাবে দৌড়তি, আর আমরা প্রত্যেকে তোর পিছনে পিছনে, তাই না? একদম মায়ের মতো হয়েছে। এই ওর গা তো গরম। কি? ওর তো জ্বর এসেছে। হ্যাঁ সেটাই তো আমি বলছি তোদেরকে। কিরকম মা তুই? ওর জ্বর এসেছে, তুই সেটা টেরও পাসনি? আরে কি আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছিস? তুই ডাক্তারকে ফোন কর। হ্যাঁ বাবা। কি অদ্ভুত ব্যাপার, সবাই নিজেকে নিয়ে পড়ে আছে। মেয়েটার যে জ্বর হয়েছে কারোর কোনো খেয়ালই নেই। হিতেন ফোন করছে তো ডাক্তারকে। বাবা নে ওকে নে, যা বাবার কাছে যা তুই। হ্যালো ডক্টর, আমি হিতেন বলছি, তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসুন। চিন্তার কোনো কারণ নেই, আবহাওয়াটা তো এরকমই চলছে, গরম অসম্ভব বেড়ে গেছে, তাই বাচ্চার জ্বর এসেছে। আমি ওষুধ দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই জ্বর নেমে যাবে। আচ্ছা আমি এখন আসি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা শোন, সময় মতো ওষুধগুলোকে খাইয়ে দিস। দেখলি তো নন্দিনী, জ্বর বাঁধালি। এরপর থেকে আর একদম জেদ করবি না, খেলাধুলো সব বন্ধ। আর শশাঙ্ক, তুমি যদি ওর হয়ে একটাও কথা বলো আমি শুনবো না। রোদে ঘোরা একদম বন্ধ, আর সাইকেল তো একদম চালাবি না। আমি যেন না দেখি সাইকেল তুই ছুঁয়েছিস। আরে নন্দিনী, আমি বকছি আর তুই হাসছিস। মা আমি হাসছি কোথায়? আমি তো কাঁদছি। তুমি আমার খেলাধুলো সব বন্ধ করে দিলে, তাহলে আমি কি করব? দেখ নন্দিনী সোনা, যতক্ষণ না তোর শরীরটা ঠিক হয় ততক্ষণ তুই বিশ্রাম করবি। মা একদম ঠিক বলছে, মায়ের কথা শোনা উচিত। ওকে মা, আমি আর রোদে খেলবো না। তুমি যা বলবে তাই শুনবো। গুড গার্ল। চল এবার ঘুমিয়ে পড়। কি রে বাবা? আরে না না, তুমি প্রার্থনা করছিলে তো সেই কারণে আমি এখানে এসে। আরে প্রসাদ দেখছি এখানে। হ্যাঁ হ্যাঁ নেই বাবা। কেমন ছিল তোমার যাত্রা বলো? আরে খুব আনন্দ পেয়েছি। আরে ঠাকুরের দর্শন খুব শান্তিতে করেছি। আমি প্রসাদ এনেছি তোর জন্য আর সন্তুর জন্য। ভগবানের কাছে তো আমি প্রার্থনাও করেছি, হে ভগবান সন্তুকে ধর্মরাজের সাথেই রেখো আর খুব সুখে রেখো। কি হয়েছে বাবা? না ওই ভাবছিলাম আমি এটা, যে তোমার কি মনে হয় মা, যে অর্জুনকে হত্যা সন্তু কোনোভাবে করতে পারে? বাবা, যে প্রশ্ন তোর মনে সেটা আমার মনেও আছে, আর যেটা তোর উত্তর আমার উত্তরও তাই। এখনো সেই দিনটা মনে আছে, ওই দৃশ্য এখনো মনে পড়ে সন্তুর সেই কথাগুলো, যেটা তোর আর আমার উত্তরের সঙ্গে মেলে না। আমি মেরেছি জামাই বাবুকে। ওর এখানে ফিরে আসার কথা মিথ্যা বলেছে। ওর এখানে আসার আসল কারণ ছিল সম্পর্ককে বাঁচিয়ে রাখা। 10 বছর আগে যে পরিবার ভেঙে গেছিল সেই পরিবারকে জোড়া দেওয়া। বাবা, যে পরিবারকে জুড়ে রাখতে পারে সে কি কারো জীবন নিতে পারে? হ্যাঁ মা, এই বিষয়টা তো আমি বুঝতে পারছি পুরোপুরি, কিন্তু এই বিষয়টা আমার জীবনে একটা ক্ষত হয়ে দাঁড়িয়েছে। তুমি বলো না আমাকে, আমার বাকি জীবনটা আমি এই ক্ষতটাকে নিয়ে কিভাবে বাঁচবো? একজন হত্যাকারিনীর সঙ্গে আমি কিভাবে থাকবো? একটা সত্যি কথা বলবো তোমায়, আমি আসলে বিষয়টা হলো আমি কোনোভাবে সন্তুর সঙ্গে থাকতে পারবো না, আর ওকে ছাড়াও আমি থাকতে পারবো না। আমি তো সংশয় বুঝতে পারছি বাবা। হ্যাঁ আমি জানি সেটা, কিন্তু
ও তো বুঝতে পারে না না আমার এই সংশয়টা। কতবার জিজ্ঞেস করেছি আমি ওকে, কিন্তু সবসময় একই উত্তর দিতে থাকে। মা ওই দিন প্রত্যেকে যা যা শুনেছে এবং যা যা দেখেছে, আর ওই মেয়েটাও ওই আদালতে কি যা যা স্বীকার করেছে, আমার মনে হয় এর পিছনে কোনো সত্যি রয়েছে, যেটা এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি। শুধুমাত্র ওই মেয়েটাই জানে আমার মনে হয়, কিন্তু ও বলবে তবেই তো। তুই ঈশ্বরকে বিশ্বাস করিস তো? তাহলে তার উপরে ভরসা রাখ। সত্য কেবল প্রশ্ন আর উত্তরের সামনে তো আসে না রে বাবা, সত্যিটা তো নিজে নিজেই সামনে আসে। বেশি ভাবিস না, চিন্তা করিস না, ঠিক আছে? আচ্ছা মা, আমি যেই কথাটা তোমায় বলতে এসেছিলাম সেটা তো ভুলে গেছি। কি বলতে এসেছিলিস বল না। না ওই আমাদের এই কাদম্বরী আছে না, ওর আর ওই জামাইবাবু জীবনের বিষয়ে। বাহ, খুব ভালো। যদি ওদের সম্পর্কটা ঠিক হয়ে যায় তাহলে তো এর থেকে ভালো কিছু হতে পারে না। না, আজকে আমি দেখলাম তখন আমাদের কাদম্বরী আর জামাইবাবু জীবনকে স্বামী স্ত্রীর মতো ওরা আচরণ করছিল, ওরা ঝগড়া করছিল, আর ওই মা বাবার মতোই ওই নন্দিনীর খেয়াল রাখছিল ওরা দুজন। আমার মনে হলো দেখে যে ওরা দুজন স্বামী স্ত্রী হতে পারে। তাই তুই একটা কাজ কর, শশাঙ্কের বাবা মাকে বলে দে, মেঘনা আর রসিককে। কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না এই বিষয়ে, সেটা তুমি করেই ফেলবো। তার আগে আমার মেয়ের সঙ্গে আমার কথা বলা উচিত, তাই না? কিন্তু কাদম্বরীকে ভালো মতোই চেনো, কিন্তু সময় সময় ওর নিজের মন পরিবর্তন করে ফেলে। প্রথমে আমি বিষয়টা উত্থাপন করি, তারপর বাকি কথাগুলো পরে বলবো। ঠিক বললাম না আমি? হ্যাঁ বাবা, চলো তুমি বিশ্রাম করো এখন, আমি আসি। এই চম্পাকলি। হ্যাঁ মালিক। এই ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছিস তুই? কার ব্যাগ এটা? ওই পিসিমা যাচ্ছেন আমেদাবাদে। দিদি ভাই আমেদাবাদ কেন? আগের সন্তু মরে গেছে, যে সীতা হয়ে সমস্ত সহ্য করেছিল, কিন্তু এখন আপনার সামনে সীতা নয়, দুর্গা দাঁড়িয়ে আছে। আর দুর্গার কাছে সহ্য শক্তির থেকে বেশি ক্ষমতা হয়ে থাকে, একজন মায়ের ক্ষমতা, একজন স্ত্রীর ক্ষমতা, একজন নারীর ক্ষমতা। এই দিদি ভাই, এটা কি শুনছি আমি? ওখানে আমেদাবাদ যাচ্ছ তুমি? হ্যাঁ ভাই, একটু কাজ পড়ে গেছে। না মানে এত কি গুরুত্বপূর্ণ কাজ এলো আবার যে হঠাৎই তুমি আমেদাবাদ চলে যাচ্ছ? না, যদি তেমন গুরুত্বপূর্ণ কাজ আমি হিতেন আর সূর্যকে বলে দেবো, ওরা করে দেবে তোমার কাজ। দেখ ভাই, কাজটা দরকারি, তাই আমাকে যেতে হবে, আর আমাকেই যেতে হবে। আরে এই তো তুমি ব্যাঙ্গালোর থেকে আসলে, তোমার ক্লান্তিও এখনো দূর হয়নি। আরে তুমি বলো তো আমাকে ঠিক করে, কি হঠাৎ গুরুত্বপূর্ণ কাজ এলো? তোরই কাজ করতে যাচ্ছি ভাই। যে কাজটা তুই শেষ করিসনি, আমি সেটা শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, কি মানে কিভাবে সেগুলো আমাকে একটু স্পষ্ট করে বলো। বিবাহ বিচ্ছেদ, তোর আর সন্তুর বিবাহ বিচ্ছেদ। হ্যাঁ ভাই, তোকে সন্তুকে বিবাহ বিচ্ছেদ দিতেই হবে। কি কথা বলছো তুমি? হ্যাঁ, এতগুলো বছরের পর এই বিবাহ বিচ্ছেদের বিষয় আসছে কোথা থেকে? কোত্থেকে এলো মানে? আরে এই কথাটা তো তুই বলেছিলি ভাই, যখন ও পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে এই বাড়িতে ঢুকেছিল আর সবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এই বাড়ির মালকিন হয়েছিল, তখন তুই তো বলেছিলি। আর এখন তুই বলছিস যে এসব কথা কোত্থেকে আসছে? তুইও তো তখন খুবই রেগে গিয়েছিলিস ভাই, ভুলে গেলি সব? দেখ ভাই, 10 বছর আগে এই পাওয়ার অফ অ্যাটর্নি তুই ওকে দিয়েছিলি, আর এখন তুই ওই পাওয়ার অফ অ্যাটর্নি ফিরিয়ে নিতে পারিস। তুই সন্তুকে বিবাহ বিচ্ছেদ দিয়ে দে ভাই, কারণ পাওয়ার অফ অ্যাটর্নির মান্যতা ততদিনই থাকবে যতদিন সন্তু তোর বউ। একবার তুই ওকে বিবাহ বিচ্ছেদ দিয়ে দিলে তোর আর ওর সম্পর্ক শেষ, আর এই সম্পর্কটাই শেষ হয়ে গেলে ওই পাওয়ার অফ অ্যাটর্নির কোনো দামই থাকবে না। জোর করে যেমন কিচ্ছু পাওয়া যায় না ভাই, ঠিক তেমনি জোর করে কোনো সম্পর্কও চলে না। আরে এই দিদি ভাই, তুমি জানো এই মেয়েটা এই পরিবারের লোকজনের জন্য ঠিক কি কি কাজ করেছে? হ্যাঁ, ও পরিবারের সবার মধ্যে সম্পর্কগুলোকে দৃঢ় করেছে, ভালো করেছে। ওই সন্দীপ আর মৌলিক ওদের অন্যায়টা সবার সামনে ফাঁস করে দিয়ে ওদেরকে কারাগারে পাঠিয়েছে। কাদম্বরীর জীবন থেকে ওই বাজে লোকটাকে বার করে দিয়ে জামাই বাবা জীবনকে এনে একটা সম্ভাবনা তৈরি করেছে। নন্দিনীর মাথার ওপর বাবার একটা আদরের ছায়া দেওয়ার চেষ্টা করেছে, আর তোরালের সন্তানেরও প্রাণ বাঁচিয়েছে। তোমার কি এগুলো কিচ্ছু মনে নেই? হ্যাঁ, কিন্তু ও এই পরিবারের ছেলেকে খুনও করেছে, সেটার ব্যাপারে কি বলবি ভাই? মানছি যে ও ভাঙা পরিবারকে আবার জোড়া লাগিয়েছে,
কিন্তু সুখের সংসারে ও তো আবার আগুনও লাগাচ্ছে ওর ওই বোন মঙ্গির জন্য। তা নিয়ে কি বলবি? ঠিক আছে, ও সম্পর্ক জুড়েছে, কিন্তু বিয়ের পর বিভা আর সারাংয়ের সাথে ও সম্পর্ক ভাঙছে। তার বেলা আমার মৌলিকের খারাপটা সবার সামনে এনে ও ওকে জেলে পাঠিয়েছে, কিন্তু নিজেও তো 10 বছর জেল খেটেছে। তার বেলা মাহিয়া বংশী পরিবারকে আরো খারাপ হওয়ার হাত থেকে ও বাঁচিয়েছে, কিন্তু নিজে একটা খুন করেছে। আমি মানছি যে ওর জন্য কাদ্দুর জীবনে শশাঙ্কের মতো সার্থক জীবন সাথে ফিরে আসার সম্ভাবনা বেড়েছে, কিন্তু ও খেমিকে বিধবা বানিয়েছে ভাই। তার বেলা কি? আর এক্ষুনি তুই কি বললি? ওর জন্য নন্দিনী বাবা ফিরে পেয়েছে, কিন্তু ওর জন্যই যে কৃষ্ণ তার বাবাকে হারিয়েছে। তার বেলা কি বলবি ভাই? বল ভাই বল, ওর ভালোটা বেশি না ওর খারাপগুলো? দেখো দিদি ভাই, তোমার প্রত্যেকটা কথার উদ্দেশ্য আসলে এটাই তো যে সন্তু অর্জুনকে হত্যা করেছে, তো শাস্তি তো ভোগ করলো না কারাগারে এতগুলো বছর থেকে, কি বলো? আরে হ্যাঁ ভাই, ও শাস্তি পেয়েছে, কিন্তু তুইও তো শাস্তি ভোগ করেছিস বন্ধ ঘরের ভেতর। তার বেলা ও কি তোর সেই 10 বছর ফিরিয়ে দিতে পারবে? ফেরাতে পারবে না। এই 10 বছর তুই আপন জনেদের সাথে সম্পর্ক রাখিসনি, নিজের ছেলে মেয়েদেরও ভালোবাসিসনি। ওদের ওই ভালোবাসা ফিরিয়ে দিতে পারবি? ফেরাতে পারবি না ভাই। দিদি ভাই, আসলে আসল কথা হলো এখানে এটাই যে সময়টা চলে গিয়েছে না, সেটা স্বয়ং ভগবান এসেও ফিরিয়ে দিতে পারবেন না। সেই কারণে এই কথাটা বলা হয় যে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। তাই তুমি ছাড়ো না, তুমি এগুলো কি এগুলো বলছো এখন? বাহ ভাই বাহ, বিশ্বাস হচ্ছে না আমার যে আমার সামনে দাঁড়িয়ে আছে সে সেই ধর্মরাজ মাহিয়া বংশী যে গোটা ধর্মপুরে ন্যায় করত, কিন্তু বিগত 10 বছরে নিজেরই বাড়িতে একটাও ন্যায় করতে পারেনি সে। আরে ওই সন্তুরি অর্জুনকে হত্যা করার পর নিজের মুখে নিজের দোষ স্বীকার করেছিল, কিন্তু আজ তুই সেই প্রশ্ন তুলছিস? 10 বছর আগে ভাবিসনি তুই? দেখ ভাই, আমি শুধু এটুকুই জানি, তুই আমার ভাই, আর আমি তোর সাথে আর তোর পরিবারের সাথে খারাপ কিচ্ছু ঘটতে দেখতে পারবো না। অনেক সিদ্ধান্ত শুনেছি আমি আজ অবধি তোর, আজ তুই আমার একটা সিদ্ধান্ত শোন। তোকে সন্তুকে বিবাহ বিচ্ছেদ দিতেই হবে, আর যদি তুই তা না করিস তাহলে অন্যায় হবে সুভদ্রার সাথে, এই বাড়ির বউ খেমির সাথে, আর তোর নাতি কৃষ্ণর সাথে। আর তোর এই একটা অন্যায় আজ অব্দি তুই যা পুণ্য কামিয়েছিস সমস্ত কিছুকে পাপে পরিণত করবে, তোর সম্মান মাটিতে মিশিয়ে দেবে। আমি তোর বড় দিদি, সেই হিসেবে আমার যা বলার তা তোকে বললাম। এবার তোর যা করার তুই কর, কিন্তু আমার যা করার সেটা আমি করবই। বিবাহ বিচ্ছেদের কাগজপত্র তৈরি করতে আমি আহমেদাবাদ যাচ্ছি, এটাই শেষ কথা। আরে মালকিন, আপনি কেন চা বানাচ্ছেন? আমাকে বলতেন, আমি বানিয়ে দিতাম। তাতে কি হয়েছে চম্পাকলি? আমি তো মালিকের জন্য চা বানাচ্ছি, বাইরে থেকে ফিরেছেন তো তাই জন্য। তুমি একটা কাজ করো, রান্নার ব্যবস্থা করো। আচ্ছা। বলছিলাম মালকিন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। আপনি বলেছিলেন বিভা দিদির বিয়েতে মালিকের সাথে আপনার কিছু কথাবার্তা হয়েছিল, যার জন্য মালিক আপনার উপর রাগ করেছিলেন। হ্যাঁ চম্পাকলি, কিন্তু যখন থেকে মালিক এসেছেন আমার ওনার সাথে ঠিক করে কথাই হয়নি। আচ্ছা, তাই জন্য বুঝি মালিকের জন্য চা বানাচ্ছেন আপনি? হুম। এই করিয়াল মা, এ কি করে ফেললাম আমি? দুধ পড়ে যাওয়া তো অশুভ, তাই না? মালকিন ভুল করে হয়তো পড়ে গেছে, আপনি এসব নিয়ে একদম ভাববেন না। আপনি ভালো করে মালিকের জন্য চা বানিয়ে নিয়ে যান, আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। আপনি যান না, আমি পরিষ্কার করে নিচ্ছি। তোকে সন্তুকে বিবাহ বিচ্ছেদ দিতেই হবে।
হ্যাঁ, কিন্তু ও এই পরিবারের ছেলেকে খুনও করেছে, সেটার ব্যাপারে কি বলবি ভাই? মানছি যে ও ভাঙা পরিবারকে আবার জোড়া লাগিয়েছে, কিন্তু সুখের সংসারে ও তো আবার আগুনও লাগাচ্ছে ওর ওই বোন মঙ্গির জন্য। তা নিয়ে কি বলবি? তোকে সন্তুকে বিবাহ বিচ্ছেদ দিতেই হবে, আর যদি তুই তা না করিস তাহলে অন্যায় হবে সুভদ্রার সাথে। 10 বছর অনেকটা সময়, আমি এখন অনেকটা এগিয়ে গেছি।